নমস্কার, আমি সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। আজকের নতুন প্রতিবেদনের বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গে সদ্য ঘটে যাওয়া যে পার্লামেন্ট ইলেকশন, সংসদীয় নির্বাচনের যে ফলাফল, সেটার পর্যালোচনা। ভোট দেওয়া যদি আমাদের সাংবিধানিক এবং জাতীয় কর্তব্য হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই ভোটের যে ফলাফল সেটা পর্যালোচনা করাটাও একটা স্বাভাবিক দায়িত্বের মধ্যেই পড়ে। আজকে সেটাই করা। কিন্তু প্রথমেই বলে রাখি, এই যে আলোচনাটা হচ্ছে, এটার উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক মত, পথ, ইডিওলজি, ডগমা, ফিলোসফি কোনো কিছুকেই প্রপাগেট করা বা সেকেন্ড করা নয়। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল যে ইনসাইট এবং সেখান থেকে যে সিদ্ধান্তগুলো উঠে আসছে সেটাই পর্যালোচনা করা। পশ্চিমবঙ্গে সবাই জানে যে 42টি আসন রয়েছে সংসদের জন্য, লোকসভার জন্য। 294টি বিধানসভা আসনের প্রতি 7টি পিছু একটি করে লোকসভা, অর্থাৎ কিনা 42টা। এই 42টা যে আসন, তার জন্য লড়াই করেছেন মোটামুটি 4টি পক্ষ। 1 বিজেপি, 2 তৃণমূল, 3 বাম ও কংগ্রেসের জোট, এবং চতুর্থ ছোট হলেও এবং বয়সে নবীন হলেও একটা পক্ষ আছে, তার নাম হচ্ছে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রত্যেকটি আসনের জন্য ইলেকশন কমিশনের সাইট থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা আলাদা করে এই ভিডিওর দ্বিতীয়ার্ধে দিয়ে দেওয়া আছে, অনুগ্রহ করে সেটা একটু দেখবেন। কিন্তু বলে রাখি যে যেহেতু পেজের যে ব্রাইটনেস কম থাকাতে এই ভিডিওতে কিন্তু সেই ব্রাইটনেস কম আছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। যাই হোক, চলে আসি এই পর্যালোচনাতে। যে 42টা যে আসনে ভোট হয়েছে, তাদের মধ্যে পর্যালোচনা করে দেখা যাচ্ছে অন্তত 20টা এরকম 18টা আসন আছে, যে 18টা আসনে টিএমসি এবং বিজেপির মধ্যে যে ব্যবধান, অর্থাৎ উইনিং বা লস মার্জিন, তার থেকে বাম, কংগ্রেস এবং যে ISF, এরা সবাই যথেষ্ট কম সংখ্যক ভোট পেয়েছে। এরকম আসনের সংখ্যা 18টা। আলিপুরদুয়ার, বনগাঁ, বারাসত, বসিরহাট, বোলপুর, কুচবিহার, দার্জিলিং, ডায়মন্ড হারবার, ঘাটাল, জলপাইগুড়ি, মথুরাপুর, ঝাড়গ্রাম, কাঁথি, রানাঘাট, কলকাতা দক্ষিণ, হাওড়া এবং উলুবেড়িয়া। অর্থাৎ কিনা এই কটা আসনে তৃতীয় পক্ষ লড়লো কি না লড়লো, রাজনৈতিকভাবে তার হয়তো নানা রকম এফেক্ট থাকতে পারে, কিন্তু রেজাল্টের ওপর তার কোনো এফেক্ট অন্তত পরিসংখ্যানগতভাবে পড়েনি। যদিও এর অনেক আসনেই কিন্তু অনেক ভালো অনেকেই কিন্তু ভোট পেয়েছেন। যেমন ধরুন ফরওয়ার্ড ব্লক বারাসতে পেয়েছে 1 লাখ ভোট। CPM বোলপুরে পেয়েছে প্রায় 1 লাখ ভোট, 99,000 ভোট। কলকাতা সাউথে সায়রা হালিম পেয়েছেন
1,68,511 ভোট, কিন্তু টিএমসির ক্যান্ডিডেট সেখানে জিতে গেছেন 1,87,000। অর্থাৎ কিনা যত ভোটই পান না কেন, এটা কিন্তু জয় বা পরাজয় নির্ধারণে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি। এরপরে আসা যাক আরেকটি পর্যায়ে, যে 20টি আসন, যে 20টি আসনে কিন্তু এই কংগ্রেস বাম জোট, বিজেপি এবং টিএমসির মধ্যে যে ভোটের পার্থক্য, তার থেকে তাদের প্রাপ্ত ভোটের পরিমাণটা বেশি। অর্থাৎ কিনা এখানে কিন্তু তারা জয় পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। যেমন ধরুন, আরামবাগে 6,399 ভোটে টিএমসি ক্যান্ডিডেট জিতেছেন, কিন্তু সেখানে সিপিএমের ক্যান্ডিডেট পেয়েছেন 92,502 ভোট। আসানসোলে শত্রুঘ্ন সিনহা জিতেছেন 59,564 ভোটে, কিন্তু সেখানে কিন্তু সিপিএমের ক্যান্ডিডেট পেয়েছেন 1,05,964 ভোট। সবথেকে চমকপ্রদ ব্যাপারটা হচ্ছে যাদবপুর কেন্দ্রে। এই যাদবপুর কেন্দ্রে যে যাদবপুরের দাঁড়ান বলি, যাদবপুর কেন্দ্রে টিএমসির যে ক্যান্ডিডেট সায়নী ঘোষ, তিনি 2,58,201 ভোটে নিকটতম যে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। আর সিপিএমের যে ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু ঠিক ওই পরিমাণ ভোটই পেয়েছেন নিজের পক্ষে, অর্থাৎ 2,58,712। তেমনি কৃষ্ণনগর কেন্দ্রে দেখুন, টিএমসির যে ক্যান্ডিডেট মহুয়া মণ্ডল, তিনি জিতেছেন 56,705 ভোটে, কিন্তু সেখানে সিপিএমের ক্যান্ডিডেট পেয়েছেন 1,80,201 ভোট। সুজন চক্রবর্তী দমদম কেন্দ্র, দেখুন দমদম কেন্দ্রে কি রেজাল্ট হয়েছে। দমদম কেন্দ্রে সৌগত রায়, টিএমসির ক্যান্ডিডেট, তিনি জিতেছেন 70,660 ভোটে, কিন্তু সুজন চক্রবর্তী সেখানে পেয়েছেন 2,40,784 ভোট। অর্থাৎ কেন এখান থেকে একটা নিশ্চিত হওয়া গেল যে যেখানে সিপিএমের ভোট প্রাপ্তি বেশি, রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, টিএমসি সেখানে বেটার রেজাল্ট করেছে। এইটাই আমরা আর একটা ইয়েতে দেখব যে এখানে কীরকম ফারাক হয়েছে। উত্তরবঙ্গে যদি আসেন, উত্তরবঙ্গে 3টে সিট আছে, রায়গঞ্জ, বালুরঘাট এবং মালদহ উত্তর। এই 3টে কেন্দ্রে বিজেপি জিতেছে, টিএমসি হেরেছে। টিএমসি মনে করে কংগ্রেসের জন্যই তাদের এই হাল। এই বালুরঘাটের রেজাল্টটাই একবার দেখা যাক। বালুরঘাটে কি রেজাল্ট হয়েছে। বালুরঘাটে সুকান্ত মজুমদার জিতেছেন 10,386 ভোটে। সেখানে আরএসপি ক্যান্ডিডেট যত কম সংখ্যক ভোটই পান না কেন, 54,217, সেটা কিন্তু উইনিং মার্জিনের থেকে কিছুটা বেশি। তারপরে মালদহ উত্তরে টিএমসি ক্যান্ডিডেট হেরে গেছেন 77,708 ভোটে, কিন্তু সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট কিন্তু পেয়েছেন 3,84,000 ভোট। তারপরে রায়গঞ্জে আসুন, রায়গঞ্জেও বিজেপি ক্যান্ডিডেট জিতেছে, অর্থাৎ 68,197 ভোটে, কিন্তু কংগ্রেস সেখানে পেয়েছে 2,63,273 ভোট। অর্থাৎ কিনা এখান থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে যে কংগ্রেস ক্ষতি করেছে টিএমসির, আর বামফ্রন্ট ক্ষতি করেছে বিজেপির। এই জন্যে দক্ষিণবঙ্গের রেজাল্ট, দক্ষিণবঙ্গে প্রচুর সিট কিন্তু বিজেপি হারিয়েছে বামফ্রন্টে প্রাপ্ত ভোটের কারণে। অর্থাৎ এর একটা মোটামুটি যদি সাধারণভাবে যদি এটা একটা ব্যাখ্যা নিতে হয়, সেটা ঠিক না ভুল সেটা রাজনৈতিক আরও যে বিশ্লেষকরা আছেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু এই যে একটা চলতি কথা আছে, রামের ভোট বামে, সম্ভবত এই ধরনের কিছু একটা ব্যাপার ঘটেছে। এইবারে দেখুন আরেকটা ইস্যুতে আসি।
আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের জোট নিয়ে প্রচুর আলাপ আলোচনার সময় ব্যয় হয়েছে, যে কারণে কোনো পক্ষই কিন্তু তাদের যে ক্যান্ডিডেট লিস্ট সময় মতো বার করতে পারেনি, বরং কিনা ইলেকশন প্রসেস চালু হয়ে যাওয়ার পরেও ক্যান্ডিডেট লিস্ট বেরোয়নি। এইবারে দেখুন এইখানে যে সারণী দেওয়া আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আইএসএফ এবং বামফ্রন্টের যে বিভিন্ন শরিক এবং কংগ্রেস তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান কীরকম। প্রথমেই বলে রাখি মুর্শিদাবাদ কেন্দ্র আইএসএফ কিন্তু খুব জোরদার দাবি জানিয়েছিল যে ওই কেন্দ্রটা তাদের দিতে হবে, ওটা হাবিব শেখের কেন্দ্র, কিন্তু কেন সেখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন। এবারে মুর্শিদাবাদ কেন্দ্রে দেখুন আইএসএফ কত পেয়েছে আর মোহাম্মদ সেলিম কত পেয়েছেন। মোহাম্মদ সেলিম পেয়েছেন 5,18,227 ভোট এবং আইএসএফ পেয়েছে 12,370 ভোট। তারপর আরও একটা কেন্দ্র দেখুন শ্রীরামপুরে, এটাও আইএসএফের দাবির মধ্যে ছিল, কিন্তু শ্রীরামপুরে দীপশিতা ধর পেয়েছেন 2,39,146 ভোট এবং আইএসএফ পেয়েছে 25,677 ভোট। আরেকটা কেন্দ্র যাদবপুরও আইএসএফের দাবির তালিকার একদম উপর দিকে ছিল। সেখানে সিপিএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন 2,58,712 ভোট এবং আইএসএফ পেয়েছে 83,362 ভোট। তবে শুধু এরকম এক কথা বলে গেলে হবে না, আরও অন্যান্য সিট আছে যেখানে কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেসের ক্যান্ডিডেটরা আইএসএফ থেকে কম ভোট পেয়েছেন, অর্থাৎ কিনা গোটা কয়েক এরকম সিটও আছে যে সিটে কিন্তু বামফ্রন্ট বা কংগ্রেসের প্রার্থীরা চতুর্থ হয়েছেন, তৃতীয় স্থানে রয়েছে আইএসএফ ক্যান্ডিডেট। কাজেই ভবিষ্যৎ পর্যালোচনা করতে গেলে এই পরিসংখ্যান কিন্তু কাজে দেবে। এবারে আসি বামফ্রন্টের নিজস্ব যে কিছু ব্যাপার আছে সেটা নিয়ে। আচ্ছা, বামফ্রন্টে দেখুন আরএসপি লড়েছিল 3টে সিটে, আলিপুরদুয়ার, বালুরঘাট, জয়নগর। সিপিআই জিতেছিল 2টো সিটে, ঘাটাল এবং মেদিনীপুর, এবং ফরওয়ার্ড ব্লক লড়াই করেছিল কুচবিহার এবং পুরুলিয়া ও বারাসাত। এখন বর্তমান পরিস্থিতিতে সিপিএম যে ভোটই পাক না কেন সেটা কিন্তু এই যে বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে তাদের থেকে সেটা অনেকটাই বেশি। এই যেমন ধরুন এই যে বিএসপি 38,000 ভোট পেয়েছে আলিপুরদুয়ার কেন্দ্রে, বালুরঘাট কেন্দ্রে পেয়েছে 54,000। 7টা যে বিধানসভা কেন্দ্র তাতে যদি 38,000, 54,000 এ সমস্ত ভোট হয়, তাহলে পরিসংখ্যানের নিরিখে লেফট ফ্রন্ট থাকা না থাকার কি পার্থক্য, সেটাও হয়তো কোনো এক সময় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে উঠে আসবে। একটা সিটে কেউ যদি 54,000 ভোট পায় পার্লামেন্টে বা 38,000 ভোট পায়, এবং এই সমস্ত পার্টিদের জন্যই কিন্তু বামফ্রন্টের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু এতটা দেরি হয়েছে, এবং যে বার্তাটা গেছে সেটা হচ্ছে ইনডিসাইসিভ, লেট লতিফ, এই সমস্ত ব্যাপার। যাই হোক, এইবারে শেষ করি আর একটা ব্যাপার দিয়ে। পুরুলিয়া কেন্দ্র নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বামফ্রন্টের বাকিটা বা বেসিক্যালি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা বিশাল বিরোধ চলছিল, যার ফলে ক্যান্ডিডেট লিস্ট এতটাই দিয়ে দিয়েছে যে পুরুলিয়া মনে করে পুরুলিয়া যে ফরওয়ার্ড ব্লকের সিট, এটা ফরওয়ার্ড ব্লক সবসময় দাবি জানিয়ে এসছে। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়াতে কংগ্রেসও লড়েছে এবং ফরওয়ার্ড ব্লকও লড়েছে, অর্থাৎ 4 পক্ষই লড়েছে। অর্থাৎ এখানে ফরওয়ার্ড ব্লকের নিজস্ব শক্তিটা কিন্তু টেস্টেড হয়ে গেছে, কারণ সিপিএম বলেছিল যে তারা কংগ্রেসকে সমর্থন করবে। তাহলে শুধুমাত্র ফরওয়ার্ড ব্লকের কত ভোট, পুরুলিয়ার কেন্দ্রের এই যে রেজাল্টটা দেখুন, সেক্ষেত্রে দেখবেন যে নেপাল মাহাতো তিনি পেয়েছেন 1,29,157 ভোট এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে 14,572 ভোট। অর্থাৎ কিনা এই হচ্ছে যদি শরিক দলের ক্ষমতা হয়,
তাহলে অটোমেটিক্যালি হয়তো ভবিষ্যতে একদিন আসবে যে ফরওয়ার্ড ব্লকের কথা কতটা গুরুত্ব দিয়ে বড় শরিকরা ভাববে। যাই হোক, সেটা রাজনৈতিক বিশ্লেষণের ব্যাপার, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। এর পরের অংশেই আপনারা দেখতে পাবেন যে কেন্দ্র ওয়ারি যে রেজাল্টগুলো, যেহেতু ইলেকশন কমিশনের যে সাইট আছে সেখানে যে ব্রাইটনেস অফ দি পেজেস খুব একটা ভালো থাকার কারণে পড়তে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু তাহলেও জুম করে বা পজ করে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দেখে নিতে পারবেন। তাহলে এখন বিদায় নিই, নমস্কার।